প্রবৃদ্ধি অর্জনে বিদ্যুৎ জ্বালানি সরবরাহের বিকল্প নেই, শিল্প খাতে বেশি দামে বিদ্যুৎ সরবরাহে লাভ না হওয়ার শঙ্কা। আসসালামু আলাইকুম, লুবনা রহমান আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। মিশন গ্রুপ, দেশ গড়ার অংশীদার। ঢাকার নিম্ন আদালত চত্বরের কাছে ক্লাবের ভিতর নিয়ে এক তরুণীর সম্ভ্রমহানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করে 24 ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর বংশাল থানার এসআই জামান ও আর এক অজ্ঞাত এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা। পরে ওই তরুণীকে জোর করে থানায় নিতে চাইলে আইনজীবীরা বাধা দেন। এ সময় 2 আইনজীবী সহ ওই তরুণী এবং তার মাকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় প্রথম আলোর আদালত প্রতিবেদককে মারধর করে তার কালো কোট ছিনিয়ে নিয়ে যায় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তরুণী তার বাবা এবং মায়ের সঙ্গে একটি মোটরসাইকেলে করে মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে বের হচ্ছিলেন। এ সময় পুলিশ মোটরসাইকেলটি চোরাই বলে অভিযোগ তুলে থানায় নিয়ে যেতে চায়। তরুণীটি প্রতিবাদ করলে পুলিশের এক সদস্য তাকে পেছন থেকে জড়িয়ে ধরে ক্লাবের ভেতরে নিয়ে যায়, শ্লীলতার চেষ্টা করে। 4 জুনের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম দিলেন সাংবাদিক নেতারা। অন্যথায় সংবাদপত্র এবং টেলিভিশনের সংবাদ প্রচার বন্ধ রাখা হবে। গণমাধ্যম কর্মীদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশে তারা একথা বলেন। এছাড়া সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়নের জন্য 5 জুন স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার কথাও জানান সাংবাদিক নেতারা। জিয়া খানের রিপোর্ট। অনলাইন সংবাদ সংস্থা বিডি নিউজে সন্ত্রাসী হামলায় সাংবাদিকদের জখম এবং প্রথম আলোর 3 ফটো সাংবাদিকের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনের রাস্তায় মিছিল করে সাংবাদিকরা। পরে সকল সাংবাদিকের উপর হামলা নির্যাতন এবং সাংবাদিক হত্যা বন্ধের নিন্দা জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সম্মিলিত সাংবাদিক জোট। একের পর এক পুলিশের হাতে নির্যাতিত হচ্ছে আমাদের সাংবাদিক। প্রথম আলোর 3 ফটো সাংবাদিককে যেভাবে নির্দয়ভাবে নির্যাতন করেছে, পৃথিবীর সকল নির্যাতনের হার মানিয়েছে এই নির্যাতনের কাহিনী। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আপনার ভাই সব আজকে শুধু সাংবাদিক সমাজ নয়, আমি বলি এই অবস্থা কোনো শুভ লক্ষণ নয়। এটা যারা ক্ষমতায় আছেন তাদের কথা বলছি যে এই অবস্থা কোনো শুভ লক্ষণ হতে পারে না। প্রয়োজনে সংবাদপত্র বন্ধ করে দিতে হবে, প্রয়োজনে ইলেকট্রনিক মিডিয়া বন্ধ রাখতে হবে। কারণ গণতন্ত্রের পরিবেশে ধরনের নির্লজ্জ হামলা, অত্যাচার, নির্যাতন চলতে পারে না। সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক নির্যাতন বন্ধে একের পর এক আশ্বাস দেওয়ার পরও তা বন্ধ হচ্ছে না। এ সময় নতুন কর্মসূচির ঘোষণা করা হয়। আমাদের যে ঘটনা ঘটেছে সেই দুষ্কৃতিকারীদের গ্রেফতার, এই সবকিছু মিলিয়ে সারা দেশের যে সাংবাদিক নির্যাতন হচ্ছে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং আমরা চাই আইন প্রণয়ন করে এই ধরনের নির্যাতন বন্ধ করতে হবে। আইন প্রণয়ন করার জন্য আমরা আগামী 5 তারিখে জাতীয় সংসদে স্পিকারের কাছে আমাদের পক্ষ থেকে আমরা আইন প্রণয়ন করার জন্য আমরা আমাদের স্মারকলিপি আমরা দিতে চাই। এদিকে রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার জন্য দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পেশাগত দায়িত্ব পালনে সতর্ক হয়ে কাজ করার পরামর্শ দেন। জনস্বার্থকে বিপন্ন করে, জনগণের যাতায়াতকে একটা বিপন্নগ্রস্ত করে, সেই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন দায়িত্ব পালন করে, সেক্ষেত্রে আমি সাংবাদিক কর্মী বন্ধু আমার ভাইদের বলবো একটু নিরাপদ দূরত্বে থেকে একটু ফটো সংগ্রহ এবং সংবাদ সংগ্রহ করলে ওই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি একটু এড়িয়ে যেতে পারে। জিয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। অনলাইন সংবাদ মাধ্যম বিডি নিউজ 24.com কর্মীদের উপর হামলার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বনানী থানায় মামলা দায়ের করেছে বিডি নিউজ কর্তৃপক্ষ। অন্যদিকে চিকিৎসা শেষে প্রথম আলোর 3 আলোকচিত্র সাংবাদিক হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। আর শেরে বাংলা নগরে সাংবাদিক নির্যাতনের ঘটনায় নিজেদের ভূমিকা ব্যাখ্যা করার জন্য 5 জুন 3 কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। শাকিরা আরজু ও মোহাম্মদ সিরাজের সহায়তায় মিরাজ মিজু রিপোর্ট।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সামনে হাজির করা হয় বিডি নিউজের কার্যালয়ে হামলাকারী 3 জনকে। এদের মধ্যে একজন নিজেকে নির্দোষ দাবি করে উল্টো তার উপর নির্যাতনের অভিযোগ আনে, আর অন্য 2 জন ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। অনেক লোক আইসা কি করলো, মাঝখান থেকে আমাকে ওরা ভিতরে নিয়ে গেল। ভিতরে নিয়ে যাওয়ার পরে ওরা শাটারটা নামায়া প্রায় 40 থেকে 50 জন লোক আমাকে মারে। বিএনপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। যারা যারা এর সঙ্গে জড়িত আছে তাদেরও আমরা শনাক্ত করেছি। আমরা আশা করতেছি যে খুব শীঘ্রই যারা জড়িত ছিল তাদেরকেও আমরা গ্রেপ্তার করে আপনাদের সম্মুখে উপস্থিত করতে পারবো। এদিকে শেরেবাংলা নগরে সাংবাদিক নির্যাতনের ঘটনায় মহানগর পুলিশের সহকারী কমিশনার শহীদুল ইসলাম, শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ কবির ও একই থানার অপর কর্মকর্তা জাকির হোসেনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দিয়ে দোষীদের বিরুদ্ধে কেন মামলা করা হবে না জানতে চেয়ে 3 সপ্তাহের রুল জারি করেছেন। এছাড়া আইন সচিবকে তার নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে 15 জুলাই আদালতে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে পুলিশের নির্মম নির্যাতনের শিকার প্রথম আলোর 3 সাংবাদিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন, তবে এখনো আতঙ্ক কাটেনি তাদের। গত শনিবার পুলিশ লাঠির বাড়িতে আমাদের পায়ের মাংসগুলো থেতলে যায়, এই কারণে আমার এই পাটা ব্যাপক ইনজুর্ড হয়। আমি রাত্রে ঘুমাতে পারিনি, সারা রাত্র বারবার দেখে আমাকে অস্ত্র নিয়ে তাড়া করতেছে, আমাকে রাইফেল নিয়ে তাড়া করতেছে। এই আতঙ্ক আমার যাচ্ছে না। তো এই ভয়, আতঙ্ক, সম্মান সবই হারিয়ে গেলাম। জানি না আবার কবে ফিরে পাবো সেটা। মিরাজ মিঠু, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্র ইসলামী বিশ্ব ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে এখন কাতারের দোহায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দোহায় 3 দিনের এই সম্মেলন শুরু হবে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে সকাল 9টার দিকে দোহার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রী পরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান সহ পদস্থ কর্মকর্তারা। দোহায় ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে মূল বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী। মুসলিম বিশ্ব ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, ব্যবসায়ী, গণমাধ্যম কর্মী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের নেতাদের ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সংসদে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিতর্কেও সময় মধ্যস্থতার কোনো কথা বলেননি বলে জানালেন স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ। তিনি বলেন, বিরোধী দল সংসদে এসে এই বিষয়ে আলোচনা করলেই স্পিকারের পক্ষ থেকে সহযোগিতা করার কথা বলা হয়েছে। মধ্যস্থতা করার জন্য তাকে কেউ দায়িত্ব দেয়নি বলে জানান তিনি। স্পিকার অভিযোগ করে বলেন, বিভিন্ন মিডিয়াতে বিষয়টি সঠিকভাবে উপস্থাপিত হয়নি। সড়ক ভবন স্থানান্তরে আদালতের রায়ের বিষয়ে এক সংসদ সদস্য পয়েন্ট অব অর্ডারে বলেন, তাড়াহুড়া করে আদালত এই স্থাপনাটি সরাতে বাধ্য করছে। স্পিকার বলেন, এর জন্য নির্দিষ্ট সময় দেওয়ার বিষয়টা বিচারপতিরা বিবেচনায় আনবেন। তিনি সবাইকে সহনশীল হয়ে কাজ করার পরামর্শ দেন। এবার আমাদের বিশেষ আয়োজন কেমন বাজেট চাই। লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রবৃদ্ধি অর্জন করতে হলে পর্যাপ্ত বিদ্যুৎ, জ্বালানি সরবরাহের কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এজন্য বাজেটে এ খাতে ভর্তুকি ও আমদানি ব্যয়ের হিসাবটাও খুব ভালোভাবে করার পরামর্শ তাদের। শিল্প খাতে বেশি দামে বিদ্যুৎ সরবরাহ করে বিদ্যুৎ সংকটের কোনো সমাধান হবে না বলেও অভিমত বিশেষজ্ঞদের। মেহেদী হাসানের রিপোর্ট। আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 7.2% হবে বলে আশা করছে সরকার। তবে জ্বালানি বিশেষজ্ঞদের মতে প্রবৃদ্ধির এ লক্ষ্যমাত্রা অর্জনে জ্বালানি উৎপাদন 10 থেকে 12% বাড়াতে হবে, যার সম্ভাবনা খুবই কম। তবে দক্ষ ব্যবস্থাপনা থাকলে তা একেবারে অসম্ভব নয়। প্রবৃদ্ধি অর্জনের জন্য জ্বালানি সরবরাহ এবং বিদ্যুৎ সরবরাহ চাহিদা মাফিক নিশ্চিত করা, অর্থাৎ জ্বালানি নিশ্চিত করার উপরে নির্ভর করছে। কৌশল যদি আগের মতোই থাকে তাহলে এই 7.2% আর্থিক প্রবৃদ্ধি অর্জন করা অনিশ্চিত, অর্থাৎ সম্ভব হবে না বলে আমি মনে করি। বর্তমানে তো আমাদের যা জ্বালানি পরিস্থিতি, তাতে অতিরিক্ত গ্রোথের জন্য যে জ্বালানি প্রয়োজন আছে সেটা তো এই মুহূর্তে আমাদের নাই। সরকার টার্গেট করেছে 7.2%, অ্যাডজাস্টেড হয়ে যদি আমরা 6 বা 6.5 করতে পারি, আমি মনে করি দ্যাট উইল বি এ গুড অ্যাচিভমেন্ট। এডিপিতে বিদ্যুৎ খাতে এরই মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে 7,911 কোটি টাকা।
যা মোট বরাদ্দের 14.57%। চলতি অর্থ বছরে বিপুল পরিমাণে জ্বালানি আমদানি ব্যয় এবং ভর্তুকির দায় মেটাতে বেশ হিমশিম খেয়েছে সরকার। তাই আসছে অর্থ বছরে এসবের হিসেব সতর্কতার সঙ্গে করার পরামর্শ তাদের। সম্পূর্ণভাবে আমাদের একটা চিত্র বা ধারণা থাকতে হবে যে আমাদের কি পরিমাণ ভর্তুকি প্রয়োজন হবে এবং কি পরিমাণ ভর্তুকি সরকার নীতিগতভাবে দিতে এগ্রি করছে। বর্তমান বাজেটে অবশ্যই সরকারের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বাজেটে বিশেষভাবে বরাদ্দ রাখতে হবে। একই সঙ্গে বেশি দামে শিল্প খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্তে সমস্যার খুব একটা সমাধান হবে না বলেই মনে করছেন তারা। এই প্রক্রিয়ার কারণে বা এই অবস্থার সৃষ্টির কারণে আসলে কারোরই লাভ হচ্ছে না, না ভোক্তার, না ইউটিলিটি পিডিবির, না সরকারের। মাঝখান থেকে জনসমর্থন বা সরকার জনপ্রিয়তা হারাচ্ছে। অনেকে আছে যারা তো বলবে হ্যাঁ আমি 15 টাকা দিতে রাজি, বাট আমাকে আনলিমিটেড দিতে হবে। তাদের জন্য অপশনটা খুলে দেওয়া। কিন্তু এটাই যদি প্রিভেইলিং রেট হয়ে যায়, অর্থাৎ বাংলাদেশের শিল্প খাতে যদি আমরা মনে করি ভবিষ্যতে 15 টাকাতেই বিদ্যুৎ কিনতে হবে, তাহলে ডেফিনেটলি আমাদের যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যেটা ছিল, সেই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা কম্পারেটিভ অ্যাডভান্টেজ যেটা আমাদের, সেটা চলে যাবে এবং তখন এই দেশ থেকে বহু শিল্প এখানে চলে যাবে। বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর বেশি জোর দেওয়ার পরামর্শ এই দুই বিশেষজ্ঞের। যেটা হয় বাজেটে দেখা যাচ্ছে অনেক সময় মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। একটি পার্সেল ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা, চট্টগ্রাম ও চট্টগ্রাম সিলেট রুটে 16 ঘণ্টা পর রেল যোগাযোগ শুরু হয়েছে। রাত 1:30টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। রেল সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী পার্সেল ট্রেনটি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ময়নামতি স্টেশনের আউটারে পৌঁছালে 4টি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে আখাউড়া ও লাকসাম জংশন থেকে 2টি রিলিফ ট্রেন ভোর 6টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ট্রেন লাইনচ্যুত হওয়ায় রাত 1:30 থেকে ঢাকা, সিলেট ও ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। দুর্ভোগে পড়ে হাজার হাজার যাত্রী। পরে ট্রেন কর্তৃপক্ষ ট্রেন শিপমেন্টের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে। জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর তদন্ত কর্মকর্তার জেরা গ্রহণ বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 আজ জেরা গ্রহণ শেষে এই দিন ধার্য করেন। সকালে সাঈদীর আইনজীবী মিজানুল ইসলাম তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনের জেরা করেন। এদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর তৃতীয় সাক্ষী সিরাজুল ইসলাম ওরফে শিরু বাঙালির জেরা গ্রহণও আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2 এই জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে অতিরিক্ত একজন সাক্ষী ও নতুন একটি অভিযোগ গঠনের আবেদন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। এ বিষয়ে শুনানির দিন 31শে মে। এছাড়া তার অভিযোগ গঠনের শুনানির দিনও আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। যতদিন পর্যন্ত নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি পূরণ না হবে, ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। জিয়াউর রহমানের 31তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকলেও কোনো বক্তব্য রাখেননি। জসিম জুয়েলের রিপোর্ট। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, সরকারকে নির্দলীয় সরকার নিয়ে অবশ্যই আলোচনায় বসতে হবে। এ বিষয়ে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, সংলাপের পক্ষে বিশ্ব জনমত তৈরি হয়েছে। তারা বলছেন দলীয় সরকারের অধীনে একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে এবং সেই সরকারের জন্য কিভাবে হবে সেই ব্যাপারে তারা আলাপ আলোচনা করতে চান। এটা একটা অত্যন্ত বিভ্রান্তিমূলক বক্তব্য। এই বক্তব্য আমরা গ্রহণ করি না, এই বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি এবং ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী, যেই প্রধানমন্ত্রীকে উচ্চ কণ্ঠে এখন বলছেন, আমি বিশ্বাস করি তিনি একদিন সময় আসবে যেদিন তিনি আপোষ করবেন। সদ্য কারামুক্ত বিএনপি নেতা এম কে আনোয়ার বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক পুনর্বহাল ছাড়া কোনো বিকল্প নেই। তত্ত্বাবধায়ক নাম নিয়ে লজ্জা থাকলে অন্য নাম হতে পারে, কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। আপনারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন, কাজে নূতন প্রস্তাব দেওয়ার দায়িত্ব আপনাদের। আমাদের দাবি হচ্ছে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই পুনর্বহাল করতে হবে, এর কোনো বিকল্প নাই। তত্ত্বাবধায়ক সরকার নামে যদি আপনাদের কোনো লজ্জা থেকে থাকে বা আপনাদের কোনো অসুবিধা থেকে থাকে, নাম যাই দিতে পারেন, কিন্তু সেইখানে এটা কোনো
নির্দলীয় এবং নিরপেক্ষ সরকার হতে হবে। এদিকে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সংলাপের আয়োজন করতে স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক। প্রেস ক্লাবের সামনে নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধনে একথা বলেন তিনি। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ। দেশের সফল নারী উদ্যোক্তাদের বিডব্লিউসিসিআই ইবিএল প্রোগ্রেসিভ অ্যাওয়ার্ড প্রদান করেছে স্টার্ন ব্যাংক লিমিটেড। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সকল সফল নারীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী জিএম কাদের। এছাড়া স্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার, বিডব্লিউসিসিআই প্রেসিডেন্ট সেলিমা আহমদ বক্তব্য রাখেন। এবারে মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। হলায় ভয়াবহ হামলার জের ধরে সিরীয় কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা দিয়েছে পশ্চিমা দেশগুলো। ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ সিরীয় কূটনৈতিকদের বহিষ্কারের কথা জানিয়েছে। এদিকে দেশটিতে শান্তি ফেরানোর চেষ্টায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করেছেন সফররত জাতিসংঘ ও আরব লীগের বিশেষ দূত কফি আনান। 2 ঘণ্টার এই বৈঠকে প্রেসিডেন্ট আসাদকে শান্তি প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। অন্যদিকে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে আজও সংঘাতপূর্ণ হোমসে নিহত হয়েছে কমপক্ষে 19 জন। খেলা খবর। কোচ হিসেবে রিচার্ড পাইবাসকে পাবার আশা এখনো ছাড়েনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাইবাসের জন্য আরো কয়েকদিন অপেক্ষা করবেন বলে জানালেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বিসিবির পছন্দের তালিকায় রয়েছে আরো 3 জনের নাম। তবে পাইবাসের কাছ থেকে চূড়ান্ত জবাব পাওয়ার পরই বাকিদের ব্যাপারে চিন্তা করবে বিসিবি। এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হতে আগ্রহী ভারতের সাহারা গ্রুপ। এ ব্যাপারে অনেকটাই এগিয়েছে বিসিবি। এছাড়া নিম্বাসের কাছে টেলিভিশন রাইটসে পাওনা টাকা আদায়ে আদালতে যাচ্ছে বিসিবি। $1 মিলিয়ন মতো আমরা পাবো, মোর দেন দ্যাট, অ্যারাউন্ড $20 মিলিয়ন বলতে পারি। আমরা এখন আরবিট্রেশনে যাচ্ছি। আমরা সিঙ্গাপুর কোর্টে একটা আরবিট্রেশন হবে, আমরা ওইভাবে ওদের বিরুদ্ধে একটা মামলা করেছি। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো আরেকবার। আবারও বেপরোয়া পুলিশ, আদালত চত্বর এলাকায় ক্লাবের ভিতর সম্ভ্রমহানির অভিযোগ তরুণীর, পুলিশের রোষানলে আইনজীবী সাংবাদিক। গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদ, 4 জুনের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের আলটিমেটাম, গ্রেফতার 3। আশানুরূপ প্রবৃদ্ধি অর্জনে বিদ্যুৎ জ্বালানি সরবরাহের বিকল্প নেই, শিল্প খাতে বেশি দামে বিদ্যুৎ সরবরাহে লাভ না হওয়ার শঙ্কা। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 202 নম্বরে, লগইন করুন www.21tv.com ওয়েবসাইটে। এছাড়া 21 যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21tv লাইভ এবং Twitter/21tvBD এই ওয়েবসাইটে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সঙ্গে থাকুন।